2025-এই নির্বাচন চায় বিএনপি। হ্যাঁ, সেই জায়গাটাই মানে খুব বড় বড় যুক্তি আসলে কি আনছে দলটি, সেখানে অনেকে খুব মানে যুক্তিসঙ্গত যুক্তি চাচ্ছে। কেন 25-এর মধ্যে নির্বাচন দরকার, 26-30 জুনের মধ্যে হলে সমস্যা কোথায়? সরকার যদি সুশাসন দিতে পারতো, আবারও আমি বলছি, এই সরকার যদি সুশাসন দিতে পারতো তাহলে কোনো দল কিন্তু নির্বাচনের জন্য এতটা অস্থির হতো বলে আমার মনে হয় না। তারা চাইছিল এমন একজনের হাতে ক্ষমতাটা যাক, বা এমন একজনের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাক, যারা একই সঙ্গে ক্ষমতার লোভে যাচ্ছে তাই করবে না এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে স্বপ্ন, সেটাকে ধারণ করতে পারবে। ব্যারিস্টার ফারহানা, সংস্কারের কাজ চলছে এবং যতটা জানতে পেরেছি যে জানুয়ারির প্রথম সপ্তাহ বা 31 ডিসেম্বর মধ্যে বেশ কয়েকটি কোশ্চেন তাদের রিপোর্ট দিয়ে দেবে। দুটি বিষয়, একটি হচ্ছে যে নারী আসন হচ্ছে বলা হচ্ছে যে 100টা, সুপারিশ আসবে এরকম, পাশাপাশি এমপি হওয়ার ন্যূনতম বয়স 21। একটু মতামত জানতে চাই। নারী আসন 100টা বলতে আসলে সরাসরি ভোটে? সরাসরি ভোটে। সেটি প্রক্রিয়াটা কি হবে? মানে দলগুলোকে বাধ্যতামূলকভাবে 100 জন নারীকে নমিনেশন দিতে হবে? 100 আসনে প্রতিবার, ধরুন এবার 100 আসন, তারপর এবার অন্য 100, তারপর এবার অন্য 100, এরকম হবে। ঠিক আছে, আমি জানি না, আমি প্রতিদ্বন্দ্বী শুধু নারীরাই হবে। আমি এটাও তো এক ধরনের বৈষম্য। প্রতিদ্বন্দ্বী শুধু নারী কেন হবে? মানে আমি ঠিক বুঝিনি। মানে ধরেন কুমিল্লা 4 কথার কথা বলছি, সেখান থেকে নারী একজন দল মনোনয়ন করলো, বিএনপি, অন্য দল কি সেখান থেকে নারীকেই মনোনয়ন দিতে হবে? মানে সেরকম কন্টেস্টটাকে শুধু নারী আর নারী হবে? সেটাই আমি মনে করি এটা খুবই বাজে একটা প্রপোজাল। আই এম ভেরি সরি এভাবে খুবই বাজে, খুবই বাজে। দেশ দেশ যথেষ্ট এগিয়েছে, নারীরা যথেষ্ট এগিয়েছে এবং দুজন নারী দ্বারা আমরা গত 40 বছর ধরে দেশ পরিচালনায় দায়িত্বে ছিলেন। সো আমাদের মনে হয় না যে এরকম 100 আসন প্লাস নারী বনাম নারী কন্টেস্টেন্ট, এটা খুবই হাস্যকর। আমি ব্যক্তিগতভাবে এটার পক্ষে না। আর বয়স 21, ঠিক আছে, নিশ্চয়ই এটার কোনো ব্যাখ্যা তারা দেবেন। 21 বছর তো অ্যাডাল্ট হয়েই যায় 18 বছর, 21 বছর হতে পারে। শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে আমার কিছু কথা আছে। আমরা যারা সংসদে বসি, মানে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে গত 15 বছরে আমরা যাদেরকে বসতে দেখেছি, তারা কিন্তু অনেকে রিডিং পড়তে পারেননি। তারা কিন্তু দেশের পলিসি মেকিং অনেক দূরেই থাক, তারা ভাবতেন এমপি হওয়া মানে হচ্ছে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ বা উপজেলা পরিষদের চেয়ারম্যানের যে কাজ সেগুলো করা, সেখান থেকে একটা সাম পার্সেন্টেজ অফ টাকা তাদের অটোমেটিক পাওয়া। এটা হচ্ছে একটা এমপির কাজ। একটা এমপির কাজ কিন্তু সেটা না। একটা এমপির কাজ আইন প্রণয়ন করা, নীতি নির্ধারণ করা, সরকারকে জবাবদিহিতার মধ্যে আনা। সেটার মধ্যে এমপিরা থাকেন না বলেই তো শিক্ষাগত যোগ্যতার বিষয়টিকে আমি আনছি। এটা খারাপ। বাংলাদেশের যে প্যাটার্ন, সেখানে তো এলাকায় স্থানীয় সরকারের কোনো কাজই নাই, আলটিমেটলি এমপি ছাড়া কিছু হয় না। আমাদের কনস্টিটিউশনটা যদি দেখেন, ইফ আই এম নট রং, 59 অনুচ্ছেদ, তাই না, স্থানীয় সরকারের, সেটা খুব ক্যাটেগরিক্যালি বলে দিয়েছে স্থানীয় সরকারকে শক্তিশালী করা এবং কিভাবে প্রশাসনকে স্থানীয় সরকারের অধীনে নিয়ে আসা, নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে স্থানীয় সরকারের প্রতিটি ইউনিটকে পরিচালনা করা। এটা যদি না মানা হয় সেটা সংবিধানের ব্যত্যয়। তো এই ব্যত্যয় এতদিন হয়েছে বলে আগামীতেও হবে, সেজন্য তো আসলে এই পরিবর্তনের আওয়াজ আমরা তুলছি না, তাই না? সো আমার মনে হয় যে রাস্তা বানানো, ব্রিজ কালভার্ট বানানো, ঠিকাদারের কাছ থেকে 5%, 10%, 20% খাওয়া, এই জায়গা থেকে এমপি কে বের হয়ে এসে সত্যিকার অর্থে একজন ল মেকারের কাজটা কি, একজন পার্লামেন্টেরিয়ানের কাজটা কি, সেটা যারা বুঝতে পারবে তাদেরকেই সংসদে পাঠানো উচিত। এবং সে কারণে একটা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার বিষয় অটোমেটিক্যালি চলে আসে। 2025-এই নির্বাচন চায় বিএনপি। হ্যাঁ, সেই জায়গাটাই মানে খুব বড় বড় যুক্তি আসলে কি আনছে দলটি, সেখানে অনেকে খুব মানে যুক্তিসঙ্গত যুক্তি চাচ্ছে। কেন 25-এর মধ্যে নির্বাচন দরকার, 26-30 জুনের মধ্যে হলে সমস্যা কোথায়? এখানে আসলে এক একজন এক একভাবে বিষয়টি দেখবেন। আমি যেভাবে দেখি, এই সরকার যদি সুশাসন দিতে পারতো, আবারও আমি বলছি, এই সরকার যদি সুশাসন দিতে পারতো তাহলে কোনো দল কিন্তু নির্বাচনের জন্য এতটা অস্থির হতো বলে আমার মনে হয় না। এই সরকারের কাছে
পর্বত প্রমাণ আকাশচুম্বী স্বপ্ন ছিল মানুষের, প্রত্যাশা ছিল মানুষের, এবং এই সরকারটি না নানান কারণে, এই সরকারেরও নিশ্চয়ই নিজস্ব ডিফেন্স আছে, কিন্তু আমি সেদিকে না গিয়ে এটুকুই বলি, নানান কারণে সরকারটি কিন্তু মানুষের সেই প্রত্যাশা, সেই স্বপ্নের কাছাকাছিও পৌঁছতে পারে নাই। এই সরকারের উপদেষ্টারা নিজেই নিজেকে 10-এ 3 বা 4 দেন। সো তারা যে খুব ভালো পারফরমেন্স করছেন এমনটা তারা নিজেরাও দাবি করেন না, কিন্তু অ্যাটলিস্ট যদি সুশাসন দিতে পারতো, আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা দৃশ্যমান উন্নয়ন ঘটাতে পারতো, দ্রব্যমূল্যটা কিছুটা নাগালে আনতে পারতো, এবং সর্বোপরি মানুষকে নিরাপত্তাটা দিতে পারতো, আমি মনে করি দেশের মানুষের মানে সাপোর্ট এত বেশি হতো যে অন্য কোনো দলের আসলে নির্বাচন নিয়ে তাড়াহুড়ো করবার সুযোগই তৈরি হতো না। সঠিক বার্তাটা কি আসলেই ওই যে 26-25-এর মধ্যে কিনা, মানে মানুষ কিংবা রাজনৈতিক দল সঠিক বার্তা পাচ্ছে কিনা? একটা ধোঁয়াশা তো আছেই। যেমন ধরুন, আমরা শুরুতে আমাদের সেনাবাহিনীর প্রধানকে দেখেছিলাম বলতে 18 মাসের মধ্যে নির্বাচন। এরপরে আমরা দেখলাম আরো একজন উপদেষ্টা বললেন যে এটা কেবলমাত্র চিফ অ্যাডভাইজারের অফিস ডিক্লেয়ার করবে। এরপরে আমরা শুনলাম নির্বাচনের দিকে বাংলাদেশ যাত্রা শুরু করেছে, একজন বললেন। আবার আরেকজন বললেন এটা তার ব্যক্তিগত অভিমত। ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বললেন 25-এর মধ্যে নির্বাচন। আবার চিফ অ্যাডভাইজারের অফিস বলল এটা তার ব্যক্তিগত মত। আসলে কোনটা অ্যাডভাইজারদের ব্যক্তিগত মত এবং কোনটা আসলে তাদের সরকারের মত, এই বিষয়টা কিন্তু পরিষ্কার হচ্ছে না। আর আমার কাছে একটু অবাকই লাগে, অ্যাডভাইজারের সংখ্যা তো আসলে অনেক না, তাই না? ওনারা একসাথে বসে একটা ডেট বা একটা সময়, একটা টেন্টেটিভ টাইম যদি ঠিক করে বলেন, তাহলে এই বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা হয় না। আমি আমার আগের সেগমেন্টে বলছিলাম না যে পলিটিক্যাল গভর্নমেন্টের যেটা হয়, তাদের একটা সিনক্রোনাইজেশন থাকে। যেহেতু একটা দল সরকার গঠন করে, সেই দলের টপ থেকে তৃণমূল পর্যন্ত প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের কিন্তু একটা কানেকশন আছে, প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের একটা যোগাযোগ আছে। সো যে কেউ হঠাৎ করে তার ব্যক্তিগত মতটা বলে ফেলা ডিফিকাল্ট হয় পলিটিক্যাল গভর্নমেন্টে। এই সরকারে আসলে সেটি হচ্ছে না। ইভেন চিফ অ্যাডভাইজার তো নিজেই বলেছেন যে এমন অনেক উপদেষ্টা আছেন যারা আসলে আর একদিনও থাকতে চাচ্ছেন না, ওরা ওনাদের নিজেদের কাজে আবার ফেরত যেতে চাইছেন। আবার যারা কম্পারেটিভলি ইয়াং উপদেষ্টা হয়েছেন, তারা হয়তো বা চাচ্ছেন সংস্কার কমপ্লিট করে তারপরে নির্বাচন। আসলে নির্বাচনের জন্য তাড়াহুড়া কিংবা নির্বাচনের জন্য একটু সময় দেওয়া, প্রত্যেকটা রাজনৈতিক দল কিংবা হবু রাজনৈতিক দল সকলে কিন্তু যার যার নিজের দলীয় সুবিধা বা অসুবিধা বিবেচনা করেই নির্বাচনটি সেভাবে চাইছে। সুতরাং এখানে আমি আসলে দোষের কিছু দেখি না, প্রত্যেকে যার যার সুবিধা দেখবে, এটাই স্বাভাবিক। বড় ঐক্যমতের জায়গায় বাংলাদেশ পৌঁছেছিল 5 আগস্টের পরে, ফ্যাসিস্ট পতনের পরে। সেই জায়গায় কি আমরা এখন আছি নাকি নির্বাচনকে সামনে রেখে আমরা আসলে দ্বিধাবিভক্ত হয়ে যাচ্ছি ক্ষমতার স্বার্থে, মানে বিভিন্ন লোভে? না, সেই জায়গায় আমরা নাই নিঃসন্দেহে। দেখুন, 5ই আগস্টের আগে তো আমি ছাত্র জনতার যে মানে ইয়েগুলো হয়েছে সেগুলো তো আমি অ্যাটেন্ড করেছি। একটা পর্যায়ে না স্টুডেন্টরা, সাধারণ মানুষরা একটাই কথা বলছিল, এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার, এই মুহূর্তে দরকার শেখ হাসিনার বিদায়, এরকম কথাগুলো। মানে এক দফার বাইরে বাংলাদেশের মানুষের মনে আসলে সত্যি কথা ওই সময় কিছুই ছিল না, এবং তারা চাইছিল এমন একজনের হাতে ক্ষমতাটা যাক বা এমন একজনের হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যাক, যারা একই সঙ্গে ক্ষমতার লোভে যাচ্ছে তাই করবে না এবং সাধারণ মানুষের যে প্রত্যাশা, যে স্বপ্ন, সেটাকে ধারণ করতে পারবে। এখন পরবর্তীতে গিয়ে এটাও আমি খুব অস্বাভাবিক মনে করি না, প্রত্যেকে যার যার নিজের হাল খাতা খুলেছে, প্রত্যেকে যার যার হিসাব নিকাশটা মিলিয়ে নিতে চাইছে, প্রত্যেকে ভাবছে যে আমি তো এটা চেয়েছিলাম, এটা কি পেয়েছি? এবং এটা কিন্তু যে কোনো আপরাইজিং, যে কোনো বিপ্লব, যে কোনো যুদ্ধের পর এটা হয়। বাংলাদেশে 71-এর মহান মুক্তিযুদ্ধের পরেও তো আমরা দেখেছি বেশ কিছু মানুষ যারা হতাশাগ্রস্ত হয়েছিল, যারা ভেবেছিল আমি তো আমার হাতটা মুক্তিযুদ্ধে দিয়ে দেইনি, এই মানে এটি এমন বাংলাদেশ দেখবো বলে। কেউ ভেবেছে আমি তো আমার পা হারিয়ে পঙ্গু হয়েছি, এই বাংলাদেশ দেখবো, সেটা তো আমি চাইনি। সে কারণে দেখা গেছে জাসদ গঠিত হয়েছে, এবং জাসদের একটা বড় অংশ কিন্তু মুক্তিযোদ্ধা, যারা এক সময় শেখ মুজিবের সবচেয়ে কাছের মানুষ ছিল, সিরাজুল আলম খানদের নেতৃত্বে যে জাসদ গঠিত হয়। সো একটা অভ্যুত্থান, একটা বিপ্লব
মানুষের মধ্যে যেমন আকাশচুম্বী স্বপ্ন তৈরি করে, সেটা আবার একই সঙ্গে কিছু মানুষের মধ্যে হতাশাও এনে দেয়, প্রত্যেকে যার যার হিসাবে খাতাও খোলে। তো বাস্তবতা হচ্ছে এই ধরনের অভ্যুত্থানের পরে সাধারণত রাষ্ট্র কিছুটা এলোমেলো এবং ভাঙচুর অবস্থার মধ্যে থাকে। সো চাইলেই আপনি একটা পারফেক্ট বাংলাদেশ দেখতে পাবেন এক ওয়ান ফাইন মর্নিং, এটা আশা করাটা আমার মনে হয় ইউটোপিয়ান। এই আশা করে মানুষ, কিন্তু এই আশা করাটা অতিরিক্ত আশা, এটা কখনো পূরণ হয় না। অনেক ধন্যবাদ। রাজনৈতিক ঐক্যমত ছাড়া যদি এটা না হয়, সেক্ষেত্রে এখন যে রাজনৈতিক বাস্তবতা দেখছেন, সরকারের সঙ্গে দলগুলোর একরকম সমালোচনা, বেশি বেশি সমালোচনা হচ্ছে, এটাকে আস্থায় নিয়ে আসা দরকার কিনা? মানে সরকারের সুবিধার জন্যই, সংস্কারের সুবিধার জন্যই দলগুলোকে আস্থায় নেওয়া দরকার বলে মনে করেন? ডেফিনেটলি। আর তাছাড়া ধরুন, ঐক্যমতের বাইরে যদি সংস্কার জোর করে করা হয়, কিছু কিছু জায়গায় যদি চাপিয়ে দেওয়া হয় সংস্কার, তাহলে পরবর্তীতে যারা সরকারে আসবে তারা কিন্তু ওগুলো আর মানবে না, ওগুলো ইমপ্লিমেন্ট করবে না। এবং না করলে আসলে আপনি আশুকি ব্যবস্থাই বা নিতে পারেন, তাই না? আপনাকে কোর্টে যেতে পারেন, রিট করতে পারেন, সেটাও তো একটা সময় সাপেক্ষ ব্যাপার। ততদিনে দেখা যাবে 4 বা 5 বছর পার হয়েই গেছে। সো মানুষকে আস্থায় নিয়ে, রাজনৈতিক দলগুলোকে আস্থায়, এবং সবচেয়ে বড় আস্থায় নামার বিষয়টি মানুষের, বিকজ মানুষের কাছ থেকে যখন চাপ তৈরি হয় না, তখন রাজনৈতিক দলগুলো সেই চাপের কাছে নতি স্বীকার করতে অটোমেটিক্যালি বাধ্য হয়। একটা সুনির্দিষ্ট ধারণা চাওয়া হচ্ছিল সরকার আসার পরে যে আসলে কবে নির্বাচন হতে পারে। ধারণা একটা দেওয়া হচ্ছে 2026-এর 30 জুনের মধ্যে নির্বাচন হবে, স্পেসিফিক্যালি বলা হচ্ছে প্রেস সচিবের পক্ষ থেকে। তার আগে প্রধান উপদেষ্টা বলেছেন যে 25-এর শেষে অথবা 26-এর প্রথমার্ধে নির্বাচন হবে। তারপরেও এর বাইরে কিছু দেখছেন? ধারণা একটা দেওয়া হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এর বাইরে কিছু দেখছি না, তবে অনেকের বাইরে অনেক কিছু দেখছেন বলে আমার কাছে মনে হচ্ছে। বিকজ আমি অনেকগুলো রাজনৈতিক দলকে দেখছি, দে আর নট স্যাটিসফাইড উইথ দ্য ডেট লাইন। আবার অনেককে দেখছি তারা বলছে যত দ্রুত সম্ভব নির্বাচন দরকার। আরেক পক্ষ বলছে সংস্কার, আগে সংস্কার হবে তারপর নির্বাচন। আপনি যদি ব্যক্তিগতভাবে আমাকে জিজ্ঞেস করেন, একজন আইনজীবী হিসেবে, একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে আমি একটা বিষয় বলি, আমার অবস্থানটা কিন্তু জুলাই আগস্ট মাস একটু ভিন্ন ছিল। আমি একটি রাজনৈতিক দলের সদস্য বটে, কিন্তু সেই রাজনৈতিক দল থেকে আসলে আমি জুলাই আগস্টের অভ্যুত্থানে অংশ নেইনি। আমি ব্যক্তি রুমিন ফারহানা এবং একজন আইনজীবী হিসেবে আমি রাস্তায় ছিলাম, আমার বাড়ি ভাঙচুর হয়েছে, আমার উপর যে কোনো কিছুই ঘটতে পারতো, যে কোনো কিছু। সো আমি এগুলো ঝুঁকি মাথায় নিয়ে জুলাই আগস্টে ছিলাম। আমার মনে পড়ে যেদিন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা প্রথম স্লোগান দিল রাত 12টায় পথে নেমে এসে, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। পরের অংশটুকু সকল মিডিয়া চেপে রাখছিল, শুধু প্রথম দুটো লাইন সকল মিডিয়ায় গেছে, আমি কে, তুমি কে, রাজাকার রাজাকার। কারণ তখনও খুব সহি সালামতে শেখ হাসিনা ক্ষমতায়। আমি প্রথম টকশোতে বলেছিলাম পরের দুটো লাইন বলছেন না কেন, আমি আরটিভিতে ছিলাম। পরের দুটো লাইন হচ্ছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। সো আমার ভূমিকা নট নেসেসারিলি একেবারে খুবই ফোর কর্নার্স অফ দা দলের মধ্যে হবে। সো আমার ভয়েসটা সে কারণে অনেকের মনে হতে পারে যে উনি তো একটু ভিন্ন কথা বলছেন। আমি ভিন্ন কথা বলছি বিকজ জুলাই আগস্টে আমি খুব কাছে থেকে দেখেছি, আমি অংশ নিয়েছি, এবং আমারও যা মানে যে কোনো কিছু হয়ে যেতে পারতো। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আজকে একটা স্ট্যাটাস নিয়ে অনেক কথা হচ্ছে, আমি জানি আপনি ওটা নিয়ে একটু পর কথা তুলবেন, যে এই অভ্যুত্থানটা আসলে কেবলমাত্র একটি নির্বাচনের অভ্যুত্থান ছিল না। এই অভ্যুত্থানটা কেবলমাত্র একটি সরকার পরিবর্তনের অভ্যুত্থান ছিল না। এই অভ্যুত্থানটা কেবলমাত্র এক পালের পরিবর্তে আরেক পালকে এনে ক্ষমতায় বসানোর অভ্যুত্থান ছিল না। এবং এই অভ্যুত্থানটি আসলে পুরো বন্দোবস্তকে চেঞ্জ করবার একটা সূচনা হিসেবে আমি দেখতে চাই। এবং এই অভ্যুত্থানটা আসলে সত্যি তো দেখেন, আমি যদি আজকে আওয়াজটা তুলি, যে আওয়াজগুলো গ্রাফিতিতে ওরা ফুটিয়ে তুলেছে, সেই আওয়াজটা ইমপ্লিমেন্ট হতে আরো অনেক বছর লাগবে। সো আজকে আমি আওয়াজ তোলা মানেই কালকে বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত পাল্টে যাবে, কিংবা আগামীকালই বাংলাদেশে একটা সুষ্ঠু গণতান্ত্রিক ধারার সূচনা হবে, তেমনটি নয়। সো আওয়াজটা যে উঠছে, এটাই বাংলাদেশের রাজনীতিতে, আমি ওভারঅল রাজনৈতিক প্রেক্ষাপটে বলছি, ইটস আ পজিটিভ সাইন, একটা খুবই ইতিবাচক ধারা। আমি বলবো যে আওয়াজটা উঠছে, আমাদের নতুন প্রজন্ম তারা কিন্তু আর সেই লেজুর বৃত্তির রাজনীতি, আর সেই মানে অমুক ভাইয়ের স্লোগানের রাজনীতি, আবার সেই এক ব্যক্তির হাতে সকল ক্ষমতা দিয়ে দেবার রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছে।